আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ, এবং যেটা লিখেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সময়কালে কি রাজনীতি ছিল? থাকলে কেমন রাজনীতি ছিল? সেটাকে রাজনীতি বলা যায় কিনা? আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের দেশের রাজনীতিবিদরা কেন রাজনীতি করে? তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন রাজনীতি করেন, তাহলে তার উত্তরটা কি হতে পারে? অন্যদিকে রাজনীতি করেন না আমাদের শায়েখ আহমদুল্লাহ, কিন্তু আল সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে তিনি কিন্তু প্রচণ্ড সেবা করছেন মানুষজনের। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং টপিক শেয়ার করি আপনাদের সাথে। ইন্টারেস্টিং টপিক হচ্ছে আমাদের খালিদ ফারহান সাহেব, ওনাকে আপনারা সবাই চিনেন, আমার খুবই পছন্দের একজন ক্রিয়েটর। উনি একটা ভিডিও বানিয়েছে এই টপিকের উপরে যে এমপিদের বেতন কত, মন্ত্রীদের বেতন কত, বা সরকারের বেতন কত। সো এই ব্যাপারটা হচ্ছে যে আমি দেখেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, এবং দেখে আমি প্রচণ্ড লেভেলের হেসেওছি। এবং হেসেছি এই কারণে যে আসলেই কি এমপি মন্ত্রীরা এই সামান্য টাকার স্যালারির জন্যই তারা হচ্ছে যে এই এমপি মন্ত্রী হয়, নাকি এর পেছনে আরও অন্য ডিফারেন্ট কোনো কারণ আছে? এই ব্যাপারগুলো আমরা আজকে জানবো। আমরা যদি সর্বপ্রথম একটা প্রশ্নের অ্যান্সার খুঁজি যে রাজনীতি আসলে কোথা থেকে শুরু হলো, এই প্রশ্নের অ্যান্সার আপনাকে কেউই দিতে পারবে না। স্পেসিফিকলি কেউ বলতে পারবে না রাজনীতি আসলে শুরু হলো কবে থেকে। যখন মানব সভ্যতা শুরু হয় তখন থেকেই মূলত রাজনীতি শুরু হয়ে গেছে। একটা নীতির প্রয়োজন ছিল, এই জন্য রাজনীতি হয়ে গেছে। যখন মানুষ গুহায় থাকতো তখনও রাজনীতি ছিল, তখন মানুষজন মিলে একজনকে সিলেক্ট করতো যিনি থাকতেন হচ্ছে নেতা। তো সে কি কাজ করত? কে কে শিকারে যাবে কবে, শিকার থেকে কে কে কতটুকু মাংস পাবে, বা এই ধরনের কার্যকলাপ হচ্ছে যে তখন থেকেই শুরু ছিল, এবং তখন থেকেই মানুষের মধ্যে এই রাজনীতির ব্যাপারটা শুরু হয়ে যায়। কিন্তু স্পেসিফিকভাবে যদি আমি বলি যে একদম রাজনীতি শুরু হয়েছে কবে থেকে, গ্রিক দার্শনিকদের থেকে আসলে রাজনীতির শুরুটা হয়েছে। গ্রিকে হচ্ছে পলিস নামের একটা শব্দ আছে, এই পলিস থেকে পলিটিক্স এসেছে, এবং এই পলিটিক্সের বাংলায় হচ্ছে রাজনীতি। সো গ্রিকে শুরু হলো রাজনীতি, গণতন্ত্র, ডেমোক্রেসি, এবং সেইখানের যে মহান দার্শনিকগুলো ছিলেন সক্রেটিস কিংবা প্লেটো, তারা পর্যন্ত এই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। আপনি বোঝেন যেই জায়গায় গণতন্ত্রের সূত্রপাত হলো সেই জায়গার সবথেকে বড় মাপের দার্শনিকরা ডেমোক্রেসির বিরুদ্ধে ছিল। তারা এটা ফিল করতো যে ডেমোক্রেসি আসলে ঠিক আছে, কিন্তু এটা আবার ঠিকও নেই। কারণ আমাদের দেশের সাথে বা অনেক দেশের সাথেই ডেমোক্রেসি যায় না। প্লেটো তার বিখ্যাত বই দ্য রিপাবলিকে বলেন, আচ্ছা আমি এখানে কোডটা লিখে দিব, আমি স্পেসিফিক আপনাকে বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু এরকমটা বলা হয় যে যদি মূর্খ জাতি গোষ্ঠী থাকে তাহলে তারা নির্বাচনের থ্রুতে একজন অসচেতন বা একজন স্বৈরাচার অথবা একজন খারাপ মানুষকেও হচ্ছে যে ক্ষমতায় দিয়ে ফেলতে পারে, নেতা বানিয়ে ফেলতে পারে। সো এই নির্বাচন ব্যাপারটাকে নিয়ে তারা অনেক ধরনের সমালোচনা করতেন। সো সর্বপ্রথম ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোনো একজন পলিটিশিয়ানসকে, একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, আমাদের দেশের একজন রাজনীতিবিদকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কেন রাজনীতি করেন, তাহলে সে তার স্যালারির কথা বলবে না যে আমি 1 লক্ষ টাকার মতন স্যালারি পাই, এই সুবিধাগুলো আছে আমার, এই জন্য আসলে আমি রাজনীতি করি, এরকমটা বলবে না। সে বলবে, একদম সুরে সুরে বলবে তাও, যে আমি চাই আমার এই দেশের প্রত্যেকটা জনগণ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, যাতে সে সেফ ফিল করে, যাতে সে অল্প টাকায় বাজার করে খেতে পারে। হ্যাঁ, এরকম অনেকগুলো নীতি কথা আপনাকে শোনাবে। ইটস ট্রু, গুড নীতি কথা বলে, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি এত অল্প টাকা স্যালারি পান, বা আপনি এমপি তো হইলেন কয়দিন আগে, তার আগে তো আপনি এমপিও ছিলেন না, আপনার ওরকম কোনো বিজনেসও নাই, কিন্তু আপনি এত টাকার মালিক কেন? আপনার বাড়ি ঘর এত 3, 4, 5, 7 তলা বিল্ডিং, আপনার এতগুলা প্রজেক্ট কাজ, আপনার বাপও তো এত ধনী লোক ছিল না, কেমনে কি? তখন হচ্ছে যে সেই রাজনীতিবিদ বলবে যে আজকের সময় শেষ, আজকের মতন মিটিংটা এখানেই শেষ, এরকম বলে হচ্ছে যে সে চলে যাবে। কজ সে তো, তার কাছে তো কোনো অ্যান্সার নেই, সে তো আপনাকে অ্যান্সার দিতে পারবে না যে সে কেন রাজনীতি করে। সে রাজনীতি করে মূলত এই কারণে যে তার একটা ক্ষমতা থাকবে, সে একটা পুলিশকে যদি বলে, একটা ওসিকে যদি বলে, সেই ওসি বা পুলিশ তার কথাটা শুনতে বাধ্য থাকবে, তার ক্ষমতা আছে। এই ক্ষমতার ব্যবহার করে সে কি করবে? সে অনেক ধরনের চাঁদাবাজির সাথে জড়িত হবে,
এটা আবার আপনি কোনো স্পেসিফিক দলকে নিয়ে বললেন না যে আমি বিএনপিকে নিয়ে বলছি বা জামাতকে নিয়ে বলছি, সবার ক্ষেত্রেই রাজনীতির ব্যাপারটাই এরকম। রাজনীতির জনক যারা ছিল, রাজনীতি শুরু হয়েছে যে এখান থেকে, এই টপিকে আমরা আসবো। সো সে এরকমভাবে আপনাকে হচ্ছে যে অনেক ধরনের বুঝ দিয়ে দিবে, কিন্তু মূলত কারণ হচ্ছে সে ক্ষমতা চাই, এই জন্য সে রাজনীতি করে। সো এইভাবেই হচ্ছে যে রাজনীতিবিদরা তাদের রাজনীতি করে এবং ক্ষমতাকে ব্যবহার করে অনেক ধরনের অসৎ কাজকর্ম করার চেষ্টা করে। এটা আমার বলা আর না বলা কি, আপনারা অলরেডি সবাই এই বিষয়গুলো জানেন। সো এখন বিষয় হচ্ছে যে আহমদুল্লাহ সাহেব, শাহেখ আহমদুল্লাহ, উনি হচ্ছে যে আল সুন্নাহ ফাউন্ডেশনের সম্ভবত ক্রিয়েটর, ওনার কি আমি কিছু জানি না, বাট উনি খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন আল সুন্নাহ ফাউন্ডেশনে। এবং আল সুন্নাহ ফাউন্ডেশনে আমি নিজে অনেক দান করি এবং প্রচুর মানুষজন দান করে, এবং সেই দানগুলো পারফেক্টলি হচ্ছে যে একদম গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে। সে প্রচণ্ড ফেমাসও বাংলাদেশে, কিন্তু তারপরও তাকে আমরা দেখি না সে রাজনীতি করে। তাকে কিন্তু অনেক ধরনের বড় বড় পদ অফার করা হয়, কিন্তু সে এগুলো একদম ডিনাই করে দেয়। সে রাজনীতি করতে চায় না। কেন আসলে সে রাজনীতি করতে চায় না? বিকজ অফ দ্যাট, যে রাজনীতি আসলে গণতন্ত্র ব্যাপারটা হচ্ছে তৈরি করা হয়েছে এই কারণে, যেটা আপনাকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবে বা সিস্টেমেটিকলিভাবে বোঝাবে যে এটা খুবই ভালো, ওকে ডান আপনি করেন, বাট মাঝখান দিয়ে অনেক মার পেঁচ আছে। সো এই জন্য সে এই কাজটা করে না, এবং সে হচ্ছে যে প্রচণ্ড মানুষ সেবায় নিয়োজিত রাখে নিজেকে। সো এই কাজটাও তিনি কিভাবে করেন আসলে? এইখানেই আসে ভালোবাসা নাকি ক্ষমতা। সরকারের পক্ষ থেকে যারা এমপি হয় তাদের বাজেট থাকে, কিন্তু সেই বাজেট তারা কি করে? ক্ষমতা ব্যবহার করে সেই বাজেটটা সিস্টেম করে হচ্ছে যে তার পরিচিত মানুষজনের কাজে লাগায়। আর এইখানে হচ্ছে আহমদুল্লাহ সাহেব মানুষের ভালোবাসা পান এবং সেই ভালোবাসার থ্রুতে মানুষজনকে সাহায্য করেন। সো বাজেট এইখানে ব্যাপার না, ভালোবাসাটাই মেন ফ্যাক্টর। এখন আমরা যদি একদম মধ্যযুগে চলে আসি এবং আমাদের নবীজির সময়টা দেখি, সেই সময় কি আসলে রাজনীতি ছিল? হ্যাঁ, সেই সময়ও রাজনীতি ছিল, কিন্তু সেটাকে আসলে রাজনীতি বললে মনে হয় পাপ হবে না, কিন্তু রাজনীতি বলা উচিত না। সেই জিনিসটাকে বলা হতো সিয়াসা, যেটা আস্তে আস্তে শরিয়াতে কনভার্ট হয়ে যায়। এবং এটার মানে আমরা অলরেডি সবাই জানি যে কোরআন এবং সুন্নাহর আলোকে হচ্ছে যে সকল ব্যবস্থাপনা চলবে, এবং সেইখানে হচ্ছে যে কোনো ধরনের ইলেকশন থাকবে না, সেইখানে থাকবে সিলেকশন, এবং আমাদের নবী সেটা সিলেক্ট করে দিতেন। তখন কেউ আসলে পদের জন্য মারামারি করতেন না, কাটাকাটি করতেন না, পদ নিয়ে কারোর মধ্যে ওইরকম লোভ ছিল না। তখন যদি কাউকে পদ দেওয়া হতো তাহলে সে অনেক ভয়ে থাকতো এবং খুবই অন্যরকম একটা সিচুয়েশন হয়ে যেত, যে সে ভাবতো আমি কি আসলে এটা সুন্দরভাবে পালন করতে পারবো কিনা, ক্যারি করতে পারবো কিনা, এটার যোগ্য কিনা আমি, এরকম নিজেরা আরো ভাবতে থাকতেন। কত সুন্দর ছিল তখন সেই সময়ের যে শরিয়া সিস্টেমটা, এটার মূল ভিত্তি ছিল মানুষের সেবা। সেই সময়কার খুবই জনপ্রিয় একটা কনসেপ্ট বাইতুল মাল। এই সময় হচ্ছে যে এই বাইতুল মাল থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র প্রজাদের জন্য, প্রজা তো বলা যায় না, মানে নাগরিকদের জন্য হচ্ছে যে তারা বরাদ্দ করে রাখতো। এবং একজন মানুষ যদি তার খাওয়ার মতন টাকা পয়সা নেই, এরকম সিচুয়েশনও থাকতো, তখন হচ্ছে যে এই নেতারাই তাদেরকে বাইতুল মাল বা এই ধরনের জিনিসপত্র দিয়ে সাহায্য করত, খাবার দাবার দিত বা প্রয়োজনীয় জিনিসপত্র নিজে থেকেই দিত নাগরিকের জন্য। এটা বরাদ্দ ছিল। ব্যাপারটা অনেকটা ছিল হচ্ছে যে আমাদের আহমদুল্লাহ সাহেব এখন যেমন আল সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, তখন এটাও একটা ফান্ড ছিল, এবং এই ফান্ড থেকে হচ্ছে যে সরকারি ফান্ড ছিল, এই সরকারি ফান্ড থেকে যারা অসহায় ছিল তাদেরকে সাহায্য করা হতো। এবং তখন হচ্ছে যে মানুষের ন্যায্যতার একটা ব্যাপার ছিল, যে যার যেটা ন্যায্য সেটা একদম পারফেক্টলি দেওয়া হতো। অনেক মাছিয়ে লিখে। এবং সেই সময় যারা নেতা ছিলেন, বা নেতা বলা হতো না, তখন হচ্ছে যে মূলত মানুষজনদেরকে খলিফা বলা হতো বা আমির বলা হতো। সো এই সময় তারা যে আমির, এই কারণে একটা এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে এরকম কিছু থাকতো না। একদম স্বাভাবিক মানুষের মতনই তারাও জীবন যাপন করতো, কোনো ধরনের অহমিকা ছিল না তাদের মধ্যে। এবং স্বাভাবিক একজন মানুষ যেই ধরনের সুবিধা পেত, সেও সেম একই সুবিধা পেত, কোনো ধরনের বেশি কমের কোনো কিছু ছিল না। এরকম সুন্দর ছিল আমাদের নবীর সময়ের রাজনীতি, বা যেটাকে আমরা শরিয়া আইন বলি, এই সিস্টেমগুলো। কিন্তু এই গণতন্ত্র বা এখন খেলাফতি বলেন বা শরিয়া সিস্টেমই বলেন, নবীজি যাবার পর আসলে ব্যাপারটা আর এরকম নাই। যেমন নবীজি থাকাকালীন পদ নিয়ে কোনো গ্যাঞ্জাম হতো না, কিন্তু নবী যাওয়ার সাথে সাথেই হচ্ছে যে
পদ নিয়ে গ্যাঞ্জাম হয়েছে বা এই ধরনের কথা আসলে বলা উচিত না অন ক্যামেরা, বাট এরকম আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে নবী যাওয়ার পরে ক্ষমতা নিয়ে একটু কাহিনী হয়েছে, বিভিন্ন, একটু না অনেকবার অনেক ধরনের কাহিনী হয়েছে, সাহাবীদের মধ্যে যুদ্ধ হয়েছে। সো এখন হচ্ছে যে আপনার উচিত কোনো কিছু রাজনীতির সাথে কোনোভাবে আপনি অ্যাড না হন, আপনি যতটুকু পারেন নিজের মতো করে মানুষজনকে সাহায্য করেন এবং আপনার চিন্তা থাকবে যে ইমাম মাহাদি আসবে এবং আমি ইমাম মাহাদির সাথে যোগ দিব। যদি আপনি বেঁচে থাকাকালীন ইমাম মাহাদি না আসে, আপনি আপনার মতন কাজ করবেন, আপনি ভোটেও অংশগ্রহণ না করতে পারেন। বা অনেকে আসলে অনেক ধরনের বড় বড় ইসলামিক গভর্নররা তারা অনেক ধরনের ফতোয়া দেয়, কিন্তু ফতোয়ার মারে বাপ, ঠিক আছে, কোনো ফতোয়ার টাইম নাই, আপনি কোনো কিছুই করার দরকার নাই, ভোটও দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট আপনার মতন থাকবেন, ভালোভাবে থাকার চেষ্টা করবেন এবং মানুষজনকে সাহায্য করার চেষ্টা করবেন আপনার মতন করে। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, যে কেন আসলে রাজনীতিবিদরা আহমদুল্লাহ সাহেবের মতন ভালো কাজ করতে পারে না। সো আহমদুল্লাহ সাহেবের কনসেপ্টটাও হয়তো বা এরকম অনেকটা, যে রাজনীতি করার দরকার নাই, মানুষের ভালোবাসা হলেই হবে। দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাকচুয়ালি।